দর্শক, ঈদের পর আবারও আমন্ত্রণ ইউএনএফপি এর সহযোগিতায় মাতৃস্বাস্থ্য বিষয়ক আরটিভির আলোচনা অনুষ্ঠান মাতৃত্ব অনন্য, আসুন একে নিরাপদ করি। আপনাদের সঙ্গে আছি আমি সিফাত শারমিন। আমাদের আজকের বিষয় অল্প বয়সে বিয়ের জটিলতা এবং এ থেকে উত্তরণের উপায়। এ বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ইকবাল কবির নিপসাম এবং সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা। দর্শক, আপনারাও কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। আমরা আলোচনায় যাব, তার আগে আমরা একটা রিপোর্ট দেখে নেব। কোটি জনসংখ্যার এদেশের অর্ধেকই নারী। 34% মানুষের বয়স 14 বছরের কম, অর্থাৎ দেশের 2/3 জনসংখ্যার বয়স 15 বছরের নিচে। আবার 80% বেশি জনসংখ্যার বয়স 40 বছরের কম। 15 থেকে 45 বছরের নারীদের প্রজননক্ষম ধরলে জনসংখ্যার 40%-এরও বেশি এই বয়সসীমার মধ্যে পড়ে। বাংলাদেশ ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ সার্ভে 2007 বলছে দেশের 50% মেয়েদের বিয়ে হয় 16 বছর বয়সের আগে। গেল 40 বছরে আমরা মাতৃমৃত্যুর হার TFR কমিয়েছি। অন্যদিকে শিক্ষার হার বাড়লেও অল্প বয়সী মেয়েদের বিয়ের হার এখনো তেমন কমেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশে অল্প বয়সে বিয়ের হার 66%। অল্প বয়সে বিয়ের ফলে যারা মা হচ্ছেন তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় বহুগুণ। ব্রিটিশ মেডিকেল জার্নালের তথ্য মতে প্রাপ্তবয়স্কদের তুলনায় কিশোরী মায়েরা গর্ভজনিত জটিলতায় বেশি ভোগে। গবেষণায় বলছে 20 থেকে 24 বছরের মায়েদের তুলনায় 10 থেকে 14 বছরের মায়েদের মৃত্যুহার প্রায় 5 গুণ। কিন্তু কেনই বা এই অল্প বয়সে বিয়ে? বিশেষজ্ঞরা বলছেন দেশের দারিদ্রতা একটি বড় কারণ। এরপরে যেটিকে কারণ হিসেবে উল্লেখ করা হয় তা হলো লিঙ্গ বৈষম্য। এছাড়াও আছে সামাজিক নিরাপত্তা, দুর্বল আইনি কাঠামো আর সর্বোপরি ঐতিহ্যগত এবং ধর্মীয় অনুশাসন। প্রথমে আমরা সচিব মহোদয়ের কাছে আসি। আমরা শুনলাম যে এখানে 50%-এরও বেশি 16 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে হচ্ছে। এটা সংখ্যা 50%-এরও বেশি আমাদের দেশে। তো এটাকে এর প্রধান কারণ হিসেবে আমরা কোন দিকটাকে বিবেচনায় আনতে পারি? কেন? এই যে ডকুমেন্টারিটা আমরা দেখলাম সেখানে বলা হয়েছে যে দারিদ্রতাই মেইন কারণ। তো আমরাও মনে করি যে দারিদ্রতাই মেইন কারণ, যে যেটার জন্য বাল্যবিবাহ হয়ে থাকে। এবং দারিদ্রতা হচ্ছে যে যখন দেখা যায় যে পরিবারে বেশি সংখ্যায় তার ছেলে মেয়ে থাকে এবং তার রোজগার কম, তার আয় কম, তো তখন থেকেই দারিদ্রতাটা আসে। এবং যখন ছেলে মেয়েগুলো যখন বড় হয় তখন সে হয়তো অপশন নেয় যে ছেলেগুলোকে আমি হয়তো পড়াই অথবা কাজে দিই, আর মেয়েকে হয়তো অল্প বয়সী বিয়ে দিয়ে দিই। এবং সেই বিয়ে দিলে হয়তো সে মনে করে তার দারিদ্রতাটা কিছুটা ঘুচবে, একজন ফ্যামিলি মেম্বার চলে যাবে। এই হিসেবে আমি মনে করি যে দারিদ্রতাটাই প্রধান কারণ। ডক্টর ইকবাল কবির, আপনার কাছে আসি। আর্থসামাজিক সমস্যাগুলো কেমন হতে পারে? একটু আগে যে আমরা তথ্যগুলো দেখলাম যে অ্যাডোলেসেন্ট এজ, যেটা আন্ডার টিন যেটাকে আমরা বলি, এর আমাদের যে ন্যাশনাল যে পিরামিডটা পপুলেশনের, এর থিকনেসটা হচ্ছে গোড়ার দিকে, মানে বেজের দিকে। পপুলেশন এই দিকে বেশি। 15 বছরের বয়সী যে সমস্ত আপনার জনসংখ্যা আছে এর অর্ধেকেরও বেশি হচ্ছে মেয়ে। এটা আপনার একদিকে হচ্ছে আপনার ডেমোগ্রাফিক অবস্থা। আরেকদিকে হচ্ছে আমাদের যে কথাটা একটু আগে সচিব মহোদয় বললেন যে আমাদের দেশের পার্সপেক্টিভে আপনার নারী শিক্ষার হার খুব কম। এটা একটা বিষয়। এর সাথে দারিদ্র তো রয়েছেই, কিন্তু সরাসরি যদি আপনি দেখেন যে শহরে কিন্তু আপনি দেখবেন যে আধুনিক সচেতন মানুষের মধ্যে অল্প বয়সে বিয়ের প্রবণতাটা কম। এটা বেশিরভাগ হয় গ্রামে, যেখানে শিক্ষার অভাব আছে, এবং বেশিরভাগ হয় সেই ফ্যামিলিতে যে ফ্যামিলির জনসংখ্যার স্ট্রাকচারটা, অর্থাৎ পরিবারের স্ট্রাকচারটা বেশি। অপুষ্টির একটা দুষ্ট চক্র আমরা বলি আছে, এটার একটা বিষয় এখানে কাজ করে। এটা হচ্ছে সরাসরি এর সাথে জড়িত। একটা ছোট বাচ্চা জন্মায় কম ওজন নিয়ে, মায়ের আপনার পুষ্টিহীনতা থাকে। যখন একটু বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, আমাদের দেশে মেয়েদের আমরা বলি এটাকে মেনার্কি, প্রথম মাসিক যে শুরু হয় সেটাও দেখা যায় যে আর্লি শুরু হয়। আমাদের দেশের গড়টা হচ্ছে আপনার 10 থেকে 12 বছরের মধ্যে। তো যখন আমাদের দেশের একটা ধর্মীয় অনুশাসন আছে, কিছু পারসেপশন আছে, সোশ্যাল পারসেপশন আছে, অশিক্ষা আছে, এই রক্ষণশীলতার কারণেই মনে হয় যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। রক্ষণশীল মনোভাব যেই সামাজিকভাবে যেই গোষ্ঠীটার মধ্যে এটার পরিমাণ বেশি,
তাদের উপর প্রভাবটা বেশি। এটা থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? আমি যেটা বলছিলাম যে পুষ্টির দুষ্ট চক্র, একটা হচ্ছে যে পুষ্টিহীনতা দূর করতে হবে। এটা থেকে যে একটা কিশোরী মা, একটা অপ্রাপ্ত বয়স্ক মা যখন জন্ম দেয় তার কম ওজনের শিশু জন্মায়। সুতরাং আমার এইটা হচ্ছে একটা আফটার ইফেক্ট। এটা যদি আমরা মাথায় রাখি যে আমি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল করে তুলতে চাই, তাহলে আমার ফোকাস করতে হবে যে কিশোর বয়সে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, আফটার ইফেক্ট চিন্তা করে। এখন যদি উল্টাটা চিন্তা করি যে তাহলে কেমন করে আমি কিশোর বয়সে একটা কিশোরীকে কেন আমি মা হতে দিব, সামাজিকভাবে আমাদের যে আইন আছে তাতে কিন্তু 18 বছরের আগে বিয়ে করার কথা না, বিয়ে দেওয়ারও কথা না আইনগতভাবে। কারণ আইনটা তো মানতে হবে আমাদেরকেই। আইন যত ভালোই হোক, যদি আপনার সোশ্যাল নর্মস ডেভেলপ না করে, যেটা আমি বললাম যে একটা সামাজিকভাবে নৃতাত্ত্বিকভাবে একটা সময় লাগে, এই সময়টা যদি আমরা না দিই তাহলে এটা হবে। এটার জন্য আমার দুটা দরকার। একটা হচ্ছে যে সামাজিক আন্দোলন, মানুষকে যত বেশি আমরা এই যে আমরা বলছি, প্রচার করছি, বলা যে 18 বছরের আগে কিছুতেই বিয়ে দেওয়া যাবে না। দ্বিতীয়টা হচ্ছে শিক্ষাটা বাড়ানো। আমরা আপনার কাছে এই প্রসঙ্গে আসবো। আমরা সচিব মহোদয়ের কাছে জানতে চাবো যে সরকার থেকে এ ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপনারা কিভাবে এটাতে ইয়ে করতে পারেন। আইন তো আছে, আইন কিন্তু অনেক পুরনো, 1929 সালের আইন। তখন ছিল যে ছেলেদের জন্য 18 বছর আর মেয়েদের জন্য কতটুকু মানা হচ্ছে এবং এটাকে আরো স্ট্রিক্ট করার জন্য পরে এটাকে আমরা আরো বাড়িয়েছি যে ছেলেদের 21 আর মেয়েদের 18। এখন আমরা কিন্তু জাতিসংঘের যে শিশু অধিকার সনদ, সেখানে আমরা স্বাক্ষর করেছি এবং সেখানে বলেছি যে 18 বছরের নিচে যারা, তবে সবাই শিশু। তো সুতরাং যদি 18 বছরের নিচে আমরা যদি কোনো মেয়েকে বিয়ে দিই, তাহলে আমরা একটা শিশু বিবাহ করলাম, শিশু বিবাহ দিলাম। সেই জন্য সরকার চাচ্ছে যে এই পরিবারগুলোকে বিভিন্ন রকম সোশ্যাল সেফটি নেটের আন্ডারে আনা, যাতে করে মায়েদের বিভিন্ন রকম আর্থিক সাহায্য দেওয়া যায় এবং তাদের খাদ্য সাহায্য দেওয়া যায় এবং তারা যেন তাদের ছেলেমেয়েগুলোকে স্কুলে পড়ায়। সেই জন্য মেয়েদের জন্য আপনারা জানেন যে বিভিন্ন রকম বৃত্তির ব্যবস্থা করেছে। 12 ক্লাস পর্যন্ত তারা ফ্রি পড়াশোনা করতে পারে, তাদের ফ্রি বই দেওয়া হয় এবং তাদের উৎসাহিত করা হয়। এবং আমরা এখন বাংলাদেশের 7টা ডিভিশনের 7টা জেলায় আমরা কিশোরী ক্লাব করেছি প্রতিটি ইউনিয়নে। সেখানে সপ্তাহে 2 দিন ওরা বসে, 20টি কিশোরী এবং 10টি কিশোর, সেখানে তারা বসে, তারা আলোচনা করে এবং তারা এই যে বাল্যবিবাহ অথবা যৌতুক অথবা যে ইফটিজিং আমরা যেটা বলি, এগুলোর বিরুদ্ধে ওরা বিভিন্ন রকম প্রোগ্রাম নেয় এবং এর সঙ্গে ওদের আমরা বাবা-মাদেরও আমরা ইনভলভ করেছি। কোনো শাস্তির ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, শাস্তির ব্যবস্থা অবশ্যই আছে, এখানে জেল জরিমানার ব্যবস্থা আছে, তবে হয়তো একটু কম। এটা ঠেকানোর জন্য আমরা এখন এই জিনিসটা কতটুকু কার্যকর? হ্যাঁ, কার্যকর বলছি আমি। এখানে আমরা যেটা কাজীদের যারা বিবাহ পড়ায়, রেজিস্ট্রেশন করে, তাদের আমরা বলেছি আপনারা বার্থ সার্টিফিকেট দেখবেন এবং সেই বার্থ সার্টিফিকেট কিন্তু এখন বাধ্যতামূলক এবং এটা করছে। এবং যে কোনো কাজী, ব্যাংকের অ্যাকাউন্ট বলেন, পড়াশোনা বলেন, স্কুলে ভর্তি বলেন, চাকরি ইন্টারভিউ বলেন, যে কোনো একটা ব্যাপারে করতে গেলে বার্থ সার্টিফিকেট দেখাতে হয়। দেখাতে গেলেই তখন এটা এখন সবাই করছে এবং বিয়ের সময় যদি বাধ্যতামূলক করা হয়েছে এবং এটা যদি দেখায় এবং সেখানে যদি বয়স থাকে 18 বছরের নিচে এবং সেটা যদি কেউ করে, তাহলে কিন্তু যে ম্যারেজ রেজিস্ট্রে বিবাহ দেবেন তিনি এবং গার্জিয়ানরা, তারা কিন্তু এটা শাস্তি পাবেন এবং শুরু হয়ে গিয়েছে। এছাড়া আমাদের মন্ত্রণালয় থেকে একটা হেল্পলাইন আমরা চালু করেছি, সেটার নাম্বার হচ্ছে 10-9-21। এই নাম্বারে আমাদের সবসময় খোলা থাকে। এখানে যে কোনো মোবাইল এবং টিভি ফোন থেকে ফোন করা যায় এবং এখানে যদি বলা হয় যে অমুকে বাল্যবিবাহ হচ্ছে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কনসার্নকে আমরা জানিয়ে দিই এবং আমরা অনেকগুলো, নাম্বারটা বলছিলেন 10-9-21, আমরা কিন্তু অনেকগুলো বাল্যবিবাহ আমরা বন্ধ করেছি। যেমন আমি গত মাসে ভিজিট করেছিলাম সেই দহগ্রাম আঙ্গরপোতা একটা ইউনিয়ন আছে আমাদের, সেখানে আমি ওদের সঙ্গে বসলাম, কথা বললাম এবং আমি এই নাম্বারটা দিলাম এবং যে আমাদের বুকলেট আছে সেগুলো দিলাম এবং তার 2-1 দিন পরে ওখানে একটা বাল্যবিবাহ হচ্ছিল এবং তারা ওই নাম্বারে ফোন করে। আমরা সঙ্গে সঙ্গে কনসার্ন পুলিশ অফিসার, ইউনিয়ন চেয়ারম্যানদের জানিয়ে দিয়েছি আমরা বিবাহটা বন্ধ করেছি। তবে আমরা চাচ্ছি যে বিভিন্ন গ্রামে গ্রামে উঠান বৈঠক হবে এবং এটা আমরা করছি। আমরা ইউএনএফপির আমাদের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা এই উঠান বৈঠক করছি। সেখানে আমরা গার্জিয়ানদের ইনক্লুড করছি, সেখানে আমরা কিশোরীদের ইনভলভ করছি এবং তারা সকলে মিলিত হচ্ছে এবং এগুলো আলোচনা করছে, এটার বিরুদ্ধে বলছে এবং তারা এটাও বলছে যে কোনো খবর পেলে দলবদ্ধভাবে যে সেই বিবাহটা তারা বন্ধ করবে। একটু জানিয়ে রাখি দর্শক, যে কোনো বাল্য বিবাহ প্রতিরোধে 10-9-21 যে কোনো নাম্বার থেকে আপনারা এই নাম্বারে ফোন করে বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারেন। জি হ্যাঁ, আমরা জানি যে কুফলটা যে অল্প বয়সে মেয়েটাকে বিয়ে দিলে মেয়েটার ম্যাচুরিটি আসে না, ও পড়াশোনা করবে। এখন তো মেয়েদের মানে বাংলাদেশের তো ক্ষমতায় এখন মেয়েরা এবং তারা গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়ে আছেন, বিভিন্ন দপ্তরে, যেমন
আজকে একজন অ্যাঙ্কারের ভূমিকা পালন করছেন, আপনি একজন মেয়ে। তো এখন যে গ্রামের যে একটা মেয়ে স্কুলে পড়ছে ক্লাস 7-8, সেও তো বাংলাদেশের একজন এমপি হওয়ার অধিকার আছে, তার একজন আমার মতো সচিব হওয়ার তার অধিকার আছে, তার ইউনিয়ন পরিষদের মেম্বারের জন্য 30% তাদের কোটা রিজার্ভ, প্রাইমারি স্কুলে 60% কোটা টিচারদের রিজার্ভ। তো এত সুযোগ, তাকে যদি এরকম জোর করে একটা বিয়ে দেওয়া হয় তার অনুমতি ছাড়া, তাহলে সে কী হবে? সে সেই শ্বশুরবাড়িতে সে অল্প বয়সে গিয়ে সে স্বামী, দেবর, ভাসুর, শ্বশুর, শাশুড়ি, সে একটা অকওয়ার্ড পজিশনে বুঝবে এবং এদের সঙ্গে সে মিলে কাজ করতে পারবে না। এবং তখন দেখা যায় যে সে অত্যাচারের সম্মুখীন হয়, আবার দেখা যায় যে স্বল্প বয়সে সে গর্ভধারণ করে এবং তার শরীরটা নষ্ট হয়ে যায়। তো যে শিশু আসে সেও কিন্তু অপুষ্টিতে ভোগে, যেটা উনি বলছিলেন, অপুষ্টিতে ভোগে, তার ম্যাচুরিটি আসলে। এবং আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশন আমরা দেখবো যে আমরা ভালো পাচ্ছি না। তো এগুলো খুবই কুফল। এবং তবে অনেক আমাদের অগ্রগতি হয়েছে, যেটা বলা হচ্ছে যে 66%, এটা এখন অবশ্যই নেই, অনেক কমে আসছে। সরকার বিভিন্ন রকম প্রজেক্ট প্রোগ্রাম নিচ্ছেন এবং আমরা আশা করছি আস্তে আস্তে কমে আসবে। জি, আপনি বললেন যে আপনারা বিভিন্ন রকম শাস্তির বিধান আছে আমাদের আইনে, কাজী যদি বিয়ে পড়ে বা বাবা মা যদি বিয়ে দেয় এরকম করে। কিন্তু আমি কিছুদিন আগে পেপারে, পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম যে এরকম বিয়ে হচ্ছিল, তখন কাজীও বিয়ে পড়াতে গেছে এবং যখন থানা থেকে লোক গেছে ওরা বলছে না, মেয়ে এমনি বেড়াতে যাচ্ছে, বিয়ে পরে হবে, আমরা এখন বিয়ে দিচ্ছি না, শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছে, এত মাস পরে বিয়ে হবে। কি সবাই কাজীও পুলিশ চলে আসলো, মেয়েটা ঠিকই শ্বশুরবাড়িতে গেল এবং ওখানে যাওয়ার পর বিয়ে হলো। এগুলো কিভাবে আটকাবেন? হ্যাঁ, এগুলো হয়তো এই ইনসিডেন্টটা আমিও পড়েছি। এটা হয়তো ওদের একটু মানে যেটাকে বলা ক্যামোফ্লেক্স করেছে, যে সঙ্গে সঙ্গে কিন্তু খবর পেয়ে আমার সরকার থেকে লোক চলে গিয়েছিল, ওখানে একটা ক্যামোফ্লেক্স করেছে এবং এটা নাকি ওই জুরিসডিকশনের বাইরে যে এরকম কাজটা করেছে, মানে ওই ইউনিয়ন পরিষদ অথবা ওই যে উপজেলা, সেখানে যারা গেছেন তাদের জুরিসডিকশনের বাইরে অন্য এক জায়গায় চলে গিয়েছে, যেখানের আবার অথরিটি সেই খবরটা পায়নি, ও তখন এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে। আর তবে শাস্তির ব্যবস্থাটা খুবই কম অবশ্য, মানে করেন অল্প কিছুদিন জেল অথবা খুবই কম 1000 টাকা জরিমানা। কিন্তু যখন আইন হয়েছিল তখন হয়তো 1000 টাকার অনেক ভ্যালুয়েশন ছিল, এখন হয়তো কমে গিয়েছে। আপনার কাছে আবার আসবো। আমি প্রথিতযশা সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা, আপনার কাছে একটু জানতে চাই যে গানের মাধ্যমে আপনারা মানুষকে অনেকভাবে প্রভাবিত করতে পারেন, তো এ ব্যাপারে আপনি কি করছেন? ওরকম প্ল্যানে আমি ভাইয়ের কথা থেকে আসি, যে বলছিলেন যে সবখানেই আইন আছে, সব রকম আইনের ব্যবস্থা আছে, কিন্তু শুধু আইন দিয়ে কিছু হবে না আমাদের দেশে। আমাদের নিজে থেকে, আমাদের ভিতর থেকে জিনিসটা আসতে হবে, যে প্রতিটা মানুষকে জানতে হবে যে হ্যাঁ, আমি এটা করব না, করলে আমার শাস্তি হবে তা না, আমি এটা করব না এই কারণে, সেই বোধটা সবার ভিতরে দিতে হবে। এবং সে কারণেই বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন চ্যানেল থেকে হয়। আমরা আরো আলোচনা করব, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন ইউএনএফপি এর সহযোগিতায় মাতৃস্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক বিশেষ টক শো মাতৃত্ব অনন্য, আসুন একে নিরাপদ করি। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছে একটু পরেই, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ মাতৃত্ব অনন্য, আসুন একে নিরাপদ করি অনুষ্ঠানে কথা বলছিলাম অল্প বয়সে বিয়ের জটিলতা এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে। তো সচিব মহোদয়, আমি আপনার কাছে আবারও আসি। অল্প বয়সে বিয়ের যে প্রতিরোধের আইন নিয়ে আপনি কথা বলছিলেন, আমরা আপনার কাছ থেকে আরো কিছু জানতে চাবো যে সরকারি ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছেন। সরকার করছে, আমরা প্রতিরোধের আইন তো আছে, কিন্তু আইনের তো নিষেধ করা যেটা নিষিদ্ধ, তারপরও যাতে না করে সেই জন্য আমরা যেগুলো করছি সেগুলো হচ্ছে যে আমাদের প্রতিটি উপজেলা এবং জেলায় আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তাদের অফিস আছে, সেখানে বিভিন্নভাবে মেয়েদের চেষ্টা করা হয় ট্রেনিংয়ের মাধ্যমে ওদের এম্পাওয়ারমেন্ট করতে। আমরা আগের মতো যে শুধু সেলাই অথবা ব্লক ব্যাটিক এই ধরনের না গিয়ে আমরা এখন বিউটিফিকেশন, হাউসকিপিং, মোবাইল সার্ভিসিং এসব আধুনিক ট্রেনিংগুলো তাদের দিচ্ছি, গার্মেন্টসের ট্রেনিং দিচ্ছি। এবং জেলা উপজেলায় আমাদের জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয় অধিদপ্তরের যে অফিসগুলো আছে সেখানে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং আরও উচ্চতর ট্রেনিংয়ের জন্য আমরা ময়মনসিংহ, বাগেরহাট, দিনাজপুর, ঢাকা, সাভার বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং ইনস্টিটিউট খুলেছি, যেখানে ওরা আসতে পারে এবং সেখানে আবাসিক ব্যবস্থা, তারা সেখানে থাকে এবং তাদের সেই ধরনের ট্রেনিং দেওয়া হয়। এবং আমি বলতে পারি যে কিছু কিছু ট্রেনিং এতই মানে ভালো যে সেই ট্রেনিং অবস্থায় শেষের দিকে তাদের চাকরির ব্যবস্থা হয়ে যায়। তা আমরা চাচ্ছি যে এই মেয়েরা যাতে এই 18 বছরের ক্ষমতায়ন করতে ওদের ট্রেনিংয়ের মাধ্যমে আরও তাদের এম্পাওয়ার করতে। এবং আমরা চাচ্ছি যে তাদের বিভিন্ন রকম শেল্টার হোমে কোনো বিপদে পড়লে তারা যেন শেল্টার হোমে থাকতে পারে সেই ব্যবস্থা করছি। আমরা মেয়ে শিশুরা যাতে করে স্কুল থেকে ড্রপ আউট না হয় সেই জন্য আমরা ওদের ক্যাশ ট্রান্সফারের ব্যবস্থা করছি। আমরা গত 2 বছর ঢাকা শহরে এবার 500 এই ধরনের শিশুকে আমরা আর্থিক সহায়তা করেছি। তো সেখানে তাদের টিচার এবং গার্জিয়ানকেও ইনভলভ করেছি যাতে করে এই টাকাটা পেয়ে তাদের
ফ্যামিলিতে একটু আর্থিক অবস্থার উন্নতি হয় এবং তার মেয়ে শিশুটাকে জানে তারা স্কুল থেকে ড্রপ আউট না করে। আর টিচারকে ইনভলভ করেছে এই জন্য যে খবরটা যেন উনি আমাদের দেন যে সত্যি স্কুলে যাচ্ছে নাকি। এবং এবছর আমরা এটা আরও 20টা জেলায় এটা রেপ্লিকেট করব, যেখানে আমরা আরও 10,000 এই ধরনের শিশু, তার মধ্যে অবশ্যই কন্যা শিশুরাও থাকবে, তাদেরও এটা আমরা এর মধ্যে ইনভলভ করছি। তবে সামাজিক যেটা কুসংস্কার সেটারও আমাদের একটু মাইন্ডসেট পরিবর্তন করা দরকার। যেমন আপনি রিপোর্টে বলেছেন যে 66% মেয়ে শিশুদের বিয়ে হয়ে যায়, কিন্তু সেখানে কিন্তু বিয়েটা কিন্তু ছেলে শিশুদের সঙ্গে হয় না, ছেলে শিশুদের সঙ্গে হয় 5%, আর বাকিরা হয় সব বয়স্ক লোকদের সঙ্গে। এবং দেখা যায় যে বয়স্ক লোকেরা এই ধরনের বিয়েতে আগ্রহী হয় এবং অনেকে এটাকে আমরা বলবো যে দ্বিতীয় এবং তৃতীয় বিবাহ তারা করে। এটা কিন্তু সামাজিকভাবে এটা প্রতিরোধ করতে হবে, বিশেষ করে যারা সমাজের নেতা আছেন, যারা নির্বাচিত প্রতিনিধি আছেন, যারা ইমাম আছেন, যারা রিলিজিয়াস লিডার, যারা সামাজিক নেতা এবং আপনার মতো যারা আছেন যে সাংস্কৃতিক অঙ্গনে জড়িত, সবাইকে মিলে কিন্তু আমাদের এই চেষ্টাটা করতে হবে যাতে এই ধরনের ব্যাড প্র্যাকটিসগুলো আমরা বন্ধ করতে পারি। সবাইকে মিলেই করতে হবে, কারণ টেলিভিশনে যায় বা রেডিওতে যায় এগুলো কিন্তু একেবারে মাঠ পর্যায়ে পৌঁছায় না, ওখানে গিয়ে ওদেরকে বোঝানোর ব্যাপারটা। মাঠ পর্যায়ের ব্যাপারে আমি সচিব মহোদয়ের কাছে আবারও আসবো, তার আগে আমি একটু ইকবাল কবিরের কাছে জানতে চাচ্ছি যে সরকারের যে ভূমিকাগুলো এভাবে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সরকারের ভূমিকাগুলো তো ধরুন যে একদম প্রোগ্রাম স্পেসিফিক, মন্ত্রণালয় থেকে যে কথাগুলো সচিব মহোদয় বললেন, অবশ্যই এগুলার একটা ইম্প্যাক্ট আছে। তো এটা একটা টার্গেটেড পিপল থাকে, টার্গেটেড পপুলেশন থাকে, সেটার একটা আউটকাম আমরা পাই। আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে, অনেকগুলা আপনার এলিমেন্ট এটার সাথে জড়িত। ধরুন কাজীদের ট্রেনিং দেওয়া, যে কোনো কাজী যদি আপনার 18 বছরের নিচে কোনো বিয়ে রেজিস্ট্রেশন করে তার পানিশমেন্টটা ডিফারেন্ট হইতে হবে। এটার জন্য আসলে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং মোটিভেশন, এটা একটা ফ্যাক্ট। সব মুসলিম বিবাহেই আপনার কিন্তু একটা দোয়ার ব্যাপার থাকে, ইমামদের যদি ইনভলভ করা যায়। হিন্দুদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনটা মাস্ট না, সেটা যদি মাস্ট করা হয়। জন্ম নিবন্ধনের কথা বললেন, জন্ম নিবন্ধনের একটা মানে খুব ভালো ইফেক্ট কিন্তু আমরা অলরেডি পাওয়া শুরু করেছি, যেহেতু বার্থ সার্টিফিকেট ছাড়া এটা হচ্ছে না, এটাকে জোরদার কিছুই হচ্ছে না। প্লাস হচ্ছে এটা তো এগুলো তো সরকারি পদক্ষেপ আছে, এর বাইরে যেটা আবিদা পাও বললেন, একটা হচ্ছে যে সাংস্কৃতিকভাবে মানুষের চেতনায় দেওয়া, এটা যে তোমার অর্ধেকের বেশি হচ্ছে মেয়ে, হ্যাঁ, যে অর্ধেকের বেশি মেয়ে, এই মেয়েগুলাকে, এবং যেই কথাটা উনি বললেন, এই মেয়েগুলাকে বিয়ে করছে কারা? আমার মতো পুরুষরা। কাজে এখানে পুরুষদেরও একটা ভূমিকা আছে। শুধু যে আমি বলি যে মেয়েদের সচেতন করুন, মেয়েদের সচেতন করুন, তা না। এখন যারাই অপকর্মগুলা করছি আমরা, তাদেরও কিছু দায় দায়িত্বের ব্যাপার আছে। সেই কারণে ধরুন যে সামাজিক যে সংগঠনগুলো আছে, পাড়ায় ইউথদের যে ক্লাবগুলো আছে, তারপর ধরুন এই যে শিশু কিশোরদের যে সংগঠনগুলো আছে, এরা সবসময়ই সোচ্চার। এদের নেটওয়ার্কিংটা যদি আজকালকার যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, এই নেটওয়ার্কিংটা যদি স্ট্রং করতে পারি আমরা, প্লাস আপনাদের মিডিয়ার একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে, যেটা আবিদাপা বললেন যে একটা গান করে যেমন অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, পৌঁছানোর মাধ্যমটা হচ্ছেন আপনারা। আজকের এই অনুষ্ঠানটা ধরেন যারা দেখবেন তারা কিছুটা মেসেজ এখান থেকে পাবে। প্রবলেমটা হচ্ছে আমরা প্রাইম টাইমে এই ধরনের ডেভেলপমেন্টের সময়গুলো দিতে চাই না। তো সেই কারণে প্রাইম টাইমে যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলোতে মাঝে মাঝে এগুলো পাঞ্চ করে দিতে হবে, একটা দুটো মেসেজ। যে ধরুন সিনেমার নায়িকা যদি বলে সোশ্যাল মোটিভেশনের জন্য যে জিনিসটা, কমিউনিকেশনের যে ইম্পর্টেন্ট পার্ট, যেটা যে আমাদের এত চ্যানেল, এত মিডিয়া ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আপনি দেখেন একটু পর গেল, প্রোগ্রামের মাঝে মাঝে গেল। এই কাজটা যদি আমরা করতে পারি, মেয়েদেরকেই আপনার চ্যাম্পিয়ন করা, যেটা ইউএনএফপিএ করে, ইউনিসেফ করে, আমাদের গভর্নমেন্টও করেছে, যে স্কুলের বয়স্ক মেয়ে যারা আছে তাদেরকে ট্রেন করা। একটা মেয়ে কিন্তু ওই গ্রামে আরেকটা মেয়ের বিয়ে হচ্ছে, এটা কিন্তু ওই নাম্বারে ওই যে 10 নয় 21 বললেন উনি, সে কিন্তু অতি সহজেই দিতে পারে। এই জিনিসগুলোর একটা কম্বাইন্ড, আমি বলি এটাকে হলিস্টিক অ্যাপ্রোচ। আমি সচিব মহোদয়ের কাছে আবারও আসবো যে সরকার কিভাবে বেসরকারি সংস্থাগুলোকে ইনভলভ করে এগুলো থেকে উত্তরণের কাজ করছে। আমরা এখন যতগুলো আমাদের প্রজেক্ট অথবা প্রোগ্রাম চলছে, সবগুলোকে আমরা এনজিওদের ইনভলভ করছি। এবং আমরা যখনই কোনো অনুষ্ঠান করি, আন্তর্জাতিক দিবস পালন করি, অথবা কোনো জেলা উপজেলায় আমরা কোনো এই ধরনের সোশ্যাল মোবিলাইজেশন করি, তখন কিন্তু সবসময় আমরা এনজিওদের করছি। যেমন আমি বলতে পারি যে আমার কিশোরী ক্লাবের সঙ্গে কিন্তু আমি
সিলেবাস এবং অন্যান্য ব্যাপারে আমরা ট্রেনিংয়ে ওদের যে পিয়ার লিডার তাদের যে ট্রেনিং বিষয়টা আমি ব্র্যাকের সাহায্য নিয়েছি এবং আমি প্রত্যেকটা আমাদের যে প্রজেক্ট আছে সবগুলোর সঙ্গেই এনজিওরা যুক্ত আছে এবং ট্রেনিংগুলো এনজিওদের মাধ্যমেই দেওয়া হয়। আপনার কি মনে হয় যে এনজিও যে বলছেন বা সোশ্যাল গভর্নমেন্ট ছাড়াও যেগুলো আছে এটার মধ্যে প্রপার সমন্বয় আছে? হ্যাঁ, প্রপার সময় আছে এবং আরও হচ্ছে। যেমন আমরা রিসেন্টলি যে আইনগুলো করেছি যে পারিবারিক সহিংসতা বিরোধ যে নিরোধ যে আইনটি, সেখানে কিন্তু ওই সিভিল সোসাইটি এনজিও সবার সঙ্গে মিলিয়ে আমি কিন্তু আইনটা করেছি এবং সবার কাছে পরামর্শ নেওয়া হয়েছে এবং এটা করে আমাদের উপকার হচ্ছে যে আমাদের শক্তিটাও বেড়ে যাচ্ছে। আমাদের যে যে চিন্তাভাবনা আছে এর সঙ্গে তাদের চিন্তাভাবনা যোগ করে আমরা আরও বেটার রেজাল্ট পাচ্ছি। ইকবাল কবিরের কাছে একটু জানতে চাই যে আপনি পুষ্টি নিয়ে কথা বলছিলেন, তো এ ব্যাপারে আপনি একটু পুষ্টির কথাটা আমি বলি যে এটা একটা দুষ্ট চক্রের মতো। হ্যাঁ, আমাদের দেখবেন যে ট্র্যাডিশনালি ওই যে সোশ্যাল নর্মের কথা বলেছিলাম যে মাছের মুড়োটা ছেলেকে দেয় মা, হ্যাঁ, কিন্তু এবং মা সবার শেষে খায় ফ্যামিলিতে, দেখবেন যে সবাইকে খাওয়া দাওয়ার পরে যেটুক থাকলো সেটুক মা। এই যে ট্র্যাডিশনাল কনসেপ্টটা, পারসেপশনটা, এটা থেকে কিন্তু নারীর পুষ্টিটা সবসময়ই কিন্তু কম হয়। তো সেই কারণে এবং যেহেতু আমাদের কিশোরী পপুলেশনটা বেশি, কিশোরীদের ভাগে কিন্তু খাবার দাবার কম পড়ে, সেই কারণেই কিন্তু গভর্নমেন্ট এই যে শিক্ষার বিনিময়ে খাদ্য এই কর্মসূচিও চালু করেছে। তো এই জায়গাটা একটা আছে, এটার কারণে হচ্ছে যে অপুষ্ট মা থেকে অপুষ্ট শিশুর জন্ম হচ্ছে, শিশুটা বেড়ে উঠছে, আবার ধরুন 14-15 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। এই যে একটা ভিশাস সাইকেল যে কিশোরী মা কৈশোরে অপুষ্টি, আবার জন্ম দিচ্ছে অপুষ্ট শিশু, সেই শিশুটা বড় হচ্ছে, আবার সেই শিশুটাকে যদি আমি ঠিকভাবে নার্চার না করি, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তার বিয়ে হয়ে যাচ্ছে। এইটা থেকে বাঁচার জন্য একটা উপায় হচ্ছে যে একটা সোশ্যাল মুভমেন্ট তো আমাদের আনতেই হবে, আর পুষ্টিটা নিশ্চিত করতে হবে। আমাদের ন্যাশনাল যে পুষ্টি প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের আন্ডারে এই জন্য আমরা বলেছি যে লাইফ সাইকেল অ্যাপ্রোচে যেতে, একদম জন্ম থেকে। আবার বয়সী নারীর ক্ষেত্রেও দেখবেন কিন্তু ধরুন যে যাদের বয়স 50 হয়ে যাচ্ছে, পোস্ট মেনোপজাল এইজে, তাদের এই যে অস্টিওপোরোসিস হয়, অমুক হয়, অন্যান্য আপনার যে মানে পুষ্টি উপাদানগুলি, খাবার তো আমরা ধরুন ভাত বেশি করে খাচ্ছি, প্রোটিন হয়তো পরিমাণ মতো ডাল থেকে আসছে, কিন্তু মাছ মাংস থেকে হয়তো আমরা পর্যাপ্ত পাচ্ছি না। অন্যান্য যে উপাদানগুলো আছে, ভিটামিন, মিনারেলস, এইটার ডেফিসিয়েন্সি থেকে কিন্তু রোগবালাইগুলো হচ্ছে এবং এইটার কিন্তু এই অ্যাডোলেসেন্ট এইজেই এইটার পরিমাণটা বেশি। আর একবার যদি অ্যাডোলেসেন্ট এইজে এই জিনিসটা শুরু হয়ে যায়, যেটা আপনার অপ্রাপ্ত বয়সে বিয়ের কারণে হচ্ছে, এটা কিন্তু গোটা জীবন ধরে চলতে থাকে। তো সেই কারণেই আমি বলি এটা হচ্ছে একটা লাইফ সাইকেলের মতো, পুষ্টিটা প্রতিরোধ করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ধরুন যে আমি যে কথাটা বলছিলাম, এখন এই যে ফেসবুক, টুইটারে সোশ্যাল নেটওয়ার্কিং যেটা হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং এর মধ্যেও কিন্তু ছোট ছোট গ্রুপ করে ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা ভ্যাকেশনের সময় স্যাররা যেটা করছেন, যে কিশোরী ক্লাব, অ্যাডোলেসেন্ট ক্লাব যেগুলো করা হচ্ছে, সেখানে যদি তারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করে, এটার সোশ্যাল ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি হবে। কিছু না যে আমি আমার কলেজ ইউনিভার্সিটির ভ্যাকেশনের সময় 3 দিন সময় দিব একটা ইস্যু নিয়ে, এবং এটা কিন্তু কোনো সরকারি প্রোগ্রাম দিয়ে হবে না। এটা করতে পারেন কিন্তু আপনারা মিডিয়া, ইউএনএফপিএ, আমাদের মতো যারা আমরা আছি, যে আমাদের সময় অল্প, আমি আরেকটা জিনিস আপনাদের দুজনের কাছে জানতে চাবো, তাহলে আমাদের কাছে কোনটা গুরুত্ব বেশি পাচ্ছে, অল্প বয়সে বিয়ে প্রতিরোধ করা আর এই জটিলতাগুলো প্রতিকার করা? না, আমরা অল্প বয়সে বিয়ে চাচ্ছি না, ওইটা আমরা প্রতিরোধ করব এবং এটা প্রতিরোধ করার জন্য যা যা করা সেটা আমরা করছি। আমাদের ইউনিয়ন লেভেল থেকে আরম্ভ করে উপজেলা এবং জেলা লেভেলে আমাদের কমিটি আছে এবং সেই কমিটিগুলো প্রতি মাসে তারা মিটিং করে এবং এটার জন্য কি কি করা দরকার, র্যালি, উঠান বৈঠক, স্কুলে গিয়ে তাদের সচেতন করা, বাবা-মাদের জানানো, এই সবগুলো বিষয় তারা করছে এবং আমাদের রিপোর্টও করছে এবং আমরা কিন্তু রিপোর্ট পেয়ে যাচ্ছি যে কোথায় কি, কোন জেলায় কোন উপজেলায় কী কাজ হচ্ছে এবং কীভাবে তারা অগ্রসর হচ্ছে, এবং আমরা মনে করি যে এটা ভালোভাবে এগোচ্ছে। তবে হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমরা এখন কমের দিকে, এবং আমরা যত মেয়েদের আরও সুযোগ সুবিধা দেব, ওদের আরও বৃত্তির ব্যবস্থা করব, ওদের আরও চাকরির ব্যবস্থা করব, ওদের আরও লোকাল গভর্নমেন্টে। আসলে এটা ওভারকাম করার জন্য সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই এবং সেক্ষেত্রে আমাদের শিল্পী সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমি ভাইয়ের কথা আপনি কিছু বলুন। যে যত রকম অ্যাওয়ারনেস আপনারা দিচ্ছেন, বলছেন, তার মধ্যে আরেকটা পয়েন্ট আপনি বলেছিলেন একবার, যে ইভ টিজিং, এই ব্যাপারটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন দেখি মেয়েটা বড় হয়ে উঠছে, বাবা আমার কিন্তু হেডেক হয়ে যায়, মানে আমাদের শহরেগুলোতে না, গ্রামের দিকে, এই মেয়েটাকে রক্ষা করবে কি করে এই ছেলেগুলোর হাত থেকে, এটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা। তাড়াতাড়ি মেয়েটাকে যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে পারে, সেটা একটা বড় ব্যাপার।
আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আসলে আলোচনার আরো অনেক কিছু ছিল, তাও আমরা যতটুকু করতে পেরেছি আমরা মনে করি যে এতটুকু মেসেজ যদি আমরা রুরাল এরিয়াগুলোতে দিতে পারি আমার মনে হয় এটুকুতেও অনেকখানি কাজ হবে। তো আমরা অনুষ্ঠান শেষ করব বিদা সুলতানের একটা গান দিয়ে। এই মুহূর্তে একটা গান যেটা মনে পড়ছে আমার, কিছুটা হয়তো রিলেভেন্ট হবে। মানে ছোটবেলায় বিয়ে হয়ে যায়, মেয়ের পড়াশুনো শেখেনি, মা বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েটার একটা আকুতি, সেরকম ধরনের একটা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন সত্য সাহা। গোলা ভরা ধান আছে, গলা ভরা গান আছে, পুকুর ভরা মাছ আছে, কালো গায়ের দুধ আছে, আরো আছে রাতের বেলায় গল্পেরই আসর। মা গো তুমি শুধুই অকারণে করলে আমায় পর। মামনি গো ও মামনি, লেখাপড়া কেন শেখাওনি? পাছে যদি দুঃখের চিঠি হঠাৎ তুমি পাও, নায়ুর যাব সেই ভয়েতে বানাওনি কোনা। মেঘনা নামের নদী আছে, উজান ঘাটের মাঝে আছে, দাঁড়িয়ে থেকে পথ যাওয়ার আছে বালুচর। মা গো তুমি শুধু কারণে করলে আমায় পর। অনেক সুন্দর গান, অনেক চমৎকার একটি গান এবং এর সাথে খুবই রেলিভেন্ট। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।